তে পারে এবং তাদের যে রেডিয়েশন সেগুলোকে আমরা কি ধরলাম কোয়ান্টা অফ ফোটন, মানে কতগুলো ফোটন গ্যাস তারাই যেন কোয়ান্টাম এনার্জি মানে এইচ নিউ ক্যারি করে আসছে সেটার রেডিয়েশন, এইভাবে জিনিসটা পড়লাম। সো এবার আমরা যখন স্টেলার স্ট্রাকচার পড়তে চলেছি তখন কি পড়বো, এবার পড়তে চলেছি যে একটা স্টার তার ভেতরে কিরকম প্রসিডিওর রয়েছে, কি ধরনের ইকুইলিব্রিয়াম সেট হচ্ছে, তার কন্ডিশন কি, which are the equations governing equations for pressure for temperature। তো এই কোয়ান্টিটি গুলোকে আমরা জানতে শিখবো। So first দেখো রয়েছে, প্রথম হচ্ছে the main physical processes describing structure of a star। অর্থাৎ স্ক্রিন কোন শেয়ার কোন করনি? ওহো, এক মিনিট শেয়ারই করতে বলেছি। হচ্ছে এবার শেয়ার? হ্যাঁ। Acha, so the main physical processes describing structure of stars ki ki? First is gravitation, second is thermal pressure, third is thermal properties of star are constant, and last is theory must describe the origin and transport of energy। অর্থাৎ গ্র্যাভিটি একটা খুব বড় রোল প্লে করবে স্টারটার ভেতরের কিরকম কি কনস্টিটিউয়েন্ট সেটা কিভাবে মুভ করছে, তার মোশন কেমন সেটার উপর। Thermal pressure not allowing collapse, these two forces in almost equilibrium not allowing collapse। অর্থাৎ থার্মাল প্রেসার যখন কিনা একটা ইকুইলিব্রিয়াম সেট করে দেবে তখন কি দুটো স্টার কোলাপস করবে না। এগুলো হচ্ছে খুব বেসিক, এখানে লেখা রয়েছে, বুঝতে এখনই না পারো জাস্ট রিড আউট করো, ধীরে ধীরে যখন ডেরিভেশনস গুলো পড়বে বুঝতে পারবে যে থার্মাল প্রেসারের সিগনিফিকেন্সটা কি। Thermal properties of stars are constant, continually radiating energy source present nuclear burning। অর্থাৎ আমাদের যে স্টারের ভেতরে এনার্জির মেন সোর্স সেটা হচ্ছে নিউক্লিয়ার বার্নিং, এবং সেই নিউক্লিয়ার বার্নিং এর যে প্রসেস তাতে কি হচ্ছে এনার্জি কন্টিনিউয়াসলি রেডিয়েট হচ্ছে, সেখান থেকে আমরাও বিভিন্ন থার্মাল প্রপার্টি গুলো জানতে পারবো, মানে থার্মোডাইনামিক প্রপার্টি যেগুলো পড়ো সেইগুলো জানতে পারবো। For our stars, which are isolated, static, and spherically symmetric, there are four basic equations to describe the structures. First one is the equation of hydrostatic equilibrium. Second is conservation of mass. Third is conservation of energy. And last is equation of energy transport. তাহলে আমরা যে স্টারগুলো নিয়ে কথা বলছি দে আর আইসোলেটেড, অর্থাৎ তাদের অনেকদিন আগেই সারাউন্ডিং এর সঙ্গে হিট বা পার্টিকেলের এক্সচেঞ্জ বন্ধ হয়ে গিয়েছে। Static, that means they are not at all changing their motion with respect to time, and spherically symmetric অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে তারাগুলো অলমোস্ট একটা স্ফেরিক্যাল শেপে রয়েছে যেখানে কিনা স্ফেরিক্যাল সিমেট্রি মানে অ্যাজিমুথাল সিমেট্রি সেটা হোল্ড করবে। সেই ক্ষেত্রে যে চারটে ইকুয়েশন অফ মোশন আমরা বেসিক্যালি সেট করব সেগুলো কি কি, এক হচ্ছে ইকুয়েশনস অফ হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, কি বলছে at each radius forces due to pressure differences balance gravity। আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কিছু জানা আছে? হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কাকে বলে? এট ফার্স্ট টেল মি তোমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝো? এটা তো পড়েছো, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কি? মানে দুটো সিস্টেমের মধ্যে হিট মানে থার্মাল এনার্জি এক্সচেঞ্জ হবে না যদি টেম্পারেচার সেম থাকে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম পড়ানোর সময় এগুলো পড়নি, ওই কি বলে তিন চার ধরনের মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, প্রেসার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইকুইলিব্রিয়াম, হুম হুম এই সবকটা কন্ডিশন ফুলফিল হলে তখন সেটাকে আমরা হুম বলি হুম হুম। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। আর এখানে আমরা কি বলছি, এখানে আমরা বলছি হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তাহলে হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, কি মনে ওই হচ্ছে? ফ্লুইডের মানে ফ্লুইড যদি ইকুইলিব্রিয়ামে থাকে, প্রেসার মানে ফ্লুইডের প্রেসার যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ফ্লুইডের প্রেসার, হুম হুম। ফ্লুইডের প্রেসার কার ফ্লুইড, কোন ফ্লুইড? মানে যে ইনগ্রেডিয়েন্টটা দিয়ে স্টারটা তৈরি সেটাকে ফ্লুইড ধরা হয়েছে, তো সেই ফ্লুইডের বিভিন্ন চেম্বারে যদি ভাগ করা হয় তাদের মধ্যে প্রেসার ইকুইলিব্রিয়াম থাকবে, তো এটাই তো হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম।
আচ্ছা, এই হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে কি হয় দেখো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট ইচ রেডিয়াস মানে কি, তুমি রেডিয়াসটাকে যেই সার্কামফারেন্সের যেই পয়েন্টেই রেডিয়াস ডিস্টেন্সে বসে মাপো না কেন, সেখানে ফোর্সেস ডিউ টু প্রেশার ডিফারেন্স উইল ব্যালেন্স দ্য গ্র্যাভিটি। That means the net outward thermal pressure from the below surface and the weight of the star, they will balance each other. আমার ওই যে স্টারটার ওয়েট, সেই ওয়েটটা তার উপর যে নেট আউটওয়ার্ড ফোর্সটা আসছে, সেই দুজনকে ব্যালেন্স করবে। সেটাকেই বলছি আমরা হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ঠিকই বলেছো, ফ্লুইড হিসেবে কনসিডার করে নেওয়া হয় এবং তখন হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশনগুলো মানে করা হয়, বিল্ড করা হয়। সো যেটা মাথায় রাখতে হবে যে ইকুয়েশন অফ হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আমরা প্রেশারের ডিফারেন্সের জন্য, অর্থাৎ প্রেশার গ্রেডিয়েন্টের জন্য যে ফোর্সটা পাবো, সেই ফোর্সটা সামহাউ ব্যালেন্স করবে গ্র্যাভিটিকে। যে জন্য বললাম দ্য নেট weight of the star will be balanced by the net amount of outward pressure. এই দুজনকে ব্যালেন্স, এই দুজনের মধ্যে একটা ব্যালেন্স থাকবে। সেকেন্ড ইজ কনজারভেশন অফ মাস, third is conservation of energy. At each radius the change in the energy flux equal to the local rate of energy release. A change in energy flux মানে কি, যে অ্যামাউন্ট অফ এনার্জি ভেতরে ঢুকছে সেইটার যে রেট অফ ফ্লো, দ্যাট শুড বি কম্পেনসেটেড বাই দ্য রেট অফ ফ্লো অফ এনার্জি রিলিজড। যতটা অ্যামাউন্ট অফ এনার্জি ঢুকছে আমরা ধরবো, ততটা অ্যামাউন্ট অফ এনার্জি বেরিয়ে যাচ্ছে। সো হিয়ার কামস দ্য কনজারভেশন অফ এনার্জি। Fourth is equation of energy transport, relation between the energy flux and the local gradient of temperature. তাহলে ফার্স্টে আমরা প্রেসার গ্রেডিয়েন্ট এবং তার সঙ্গে গ্র্যাভিটেশনাল পুল বা ওয়েটের একটা রিলেশন পেলাম। সেকেন্ড ওয়াজ দ্য কনজারভেশন অফ মাস, থার্ড ওয়াজ কনজারভেশন অফ এনার্জি, যেখানে বললাম যতটা অ্যামাউন্ট অফ এনার্জি ঢুকবে ততটা অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ইকুয়েশন অফ এনার্জি ট্রান্সপোর্ট, যেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, উইচ উইল রিলেট দ্য এনার্জি ফ্লাক্স with the local gradient of temperature। অর্থাৎ এনার্জি কি রেটে চেঞ্জ করছে সেটার টেম্পারেচার ডিপেন্ডেন্স কেমন। লোকাল গ্রেডিয়েন্ট অফ টেম্পারেচার মানে কি, টেম্পারেচারের কি বলে, মানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে কি ডিটিডিআর, অর্থাৎ স্পেশাল কোঅর্ডিনেটের সঙ্গে কিভাবে টেম্পারেচার চেঞ্জ করছে, দ্যাট ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ টেম্পারেচার। তার সঙ্গে এনার্জি ফ্লাক্স কিভাবে যুক্ত, কিরকম রিলেশন, সেটা এস্টাবলিশ করবে ইকুয়েশন অফ এনার্জি ট্রান্সপোর্ট। These basic equations are supplemented with the equation of state, that is pressure of a gas as a function of its density and temperature. আমরা যখন ইকুয়েশন অফ স্টেট করি, সেখানেও দেখো যে পিভি ইকুয়াল টু এনআরটি, যেটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন করো, সেখানে আলটিমেটলি কি করা যায়, ভি থেকে সেটাকে ডেন্সিটিতে নিয়ে গিয়ে একটা প্রেশার, টেম্পারেচার আর ডেন্সিটির ফাংশন হিসেবে নিয়ে আসা যায়, কারণ ডেন্সিটি ইজ মাচ মোর ফান্ডামেন্টাল। দ্যাটস ওয়াই যখন আমরাও এখানে স্টারের ইকুয়েশন অফ স্টেট বিল্ড আপ করবো, আমাদের টার্গেটই থাকবে সামহাউ প্রেশারের সঙ্গে ডেন্সিটি আর টেম্পারেচারের একটা রিলেশন তৈরি করা। সেকেন্ড ইজ ওপাসিটি, হাউ ওপেক দ্য গ্যাস ইজ টু দ্য রেডিয়েশন ফিল্ড অ্যান্ড কোর নিউক্লিয়ার এনার্জি জেনারেশন রেট। তাহলে মাথায় যেটা রাখতে হবে, আমরা এই চারখানা ইকুয়েশন ফলো করব। ইকুয়েশন অফ হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড ইকুয়েশন অফ এনার্জি ট্রান্সপোর্ট। সেখানে আমার মেন কাজ হবে এই কি বলে, এই চারটে ইকুয়েশন বা এই চারটে কনজারভেশনকে কাজে লাগিয়ে এমন একটা ইকুয়েশন তৈরি করা যেখানে স্টেটটা বোঝাবে সেখানকার প্রেশার, স্টারটার প্রেশার, তার ডেন্সিটি এবং তার টেম্পারেচার, এই তিনটে কোয়ান্টিটির মেন রিলেশন আমাকে এস্টাবলিশ করতে হবে। বোঝা গেছে এতদূর? বোঝা গেল? কি হলে ডেনসিটি, মাস আর টেম্পারেচার? দেন মাসটা লাগবে, মাস কনজারভেশন থেকে তোমার আসবে, দেখো পাশেই দেখতে পাচ্ছ যে মাসের সঙ্গে একটা রিলেশন, সেখান থেকে প্রেশার গ্রেডিয়েন্টের সঙ্গে একটা রিলেশন এস্টাবলিশ হয়। মেনলি তোমাকে যেটা করতে হবে, মানে স্টেলার স্ট্রাকচারের মেন পয়েন্ট, যখন তোমরা ঢুকে যাবে পলিট্রপিক স্টার অ্যান্ড অল, সবকিছুকে ডিফাইন করা হয় প্রেশার আর ডেন্সিটির রিলেশন দিয়ে এবং সাইমালটেনিয়াসলি প্রেশার আর টেম্পারেচারের রিলেশন দিয়ে। সো আমার মেন মোটিভ মানে গোল কি হবে, প্রেশার, ডেন্সিটি, টেম্পারেচার, এদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করব উইথ দ্য হেল্প অফ দিস ফোর কনজারভেশন লস, বা এই চারটে ইকুইলিব্রিয়াম যে বলেছে, কনজারভেশন অফ মাস, এনার্জি, এনার্জি ট্রান্সপোর্ট অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি ইকুয়েশন অফ মোশন তৈরি করব, যেখানে কিনা প্রেশার, টেম্পারেচার, কি বলে ডেন্সিটি, এদের মধ্যে একটা ইকুয়েশন বা একটা রিলেশন এস্টাবলিশ হবে।
এটা তো নেক্সট পেজ। আচ্ছা, তারপরে চলে এসো যে এখানে তো বলাই হলো না এই জায়গাগুলো কি বলছে। আমরা বলে নিয়েছিলাম যে স্টেলার স্ট্রাকচার মডেল করার সময় কতগুলো অ্যাজাম্পশন আমাদের ছিল। বলেছিলাম স্টারটা আইসোলেটেড, স্টারটা স্ট্যাটিক, স্টারটা স্ফেরিক্যালি সিমেট্রিক। তার সঙ্গে আরো দুটো কন্ডিশন এসছে, নিউটোনিয়ান গ্র্যাভিটি অ্যান্ড ইউনিফর্ম ইনিশিয়াল কম্পোজিশন। সো আইসোলেশন মানে কি বলছে? কেউ রিডিং পড়ো, সুশোভন রিড আউট করো আইসোলেশন থেকে। Isolation validity. Closest star to sun is at a distance 4.3 light years, approximately equals to 3 × 10⁷ solar diameter. Gravitational field and radiation flux diminished by the factor of 10⁻15 from one star to another. আইসোলেটেড মানে কি? আইসোলেটেড মানে হচ্ছে আমি যে সিস্টেমটা নিয়ে কাজ করব সে তার সারাউন্ডিং এর সঙ্গে কোনো রকম ইন্টারাকশন রাখবে না। দ্যাট মিনস দেয়ার উইল বি নো কাইন্ড অফ এক্সচেঞ্জ অফ এনার্জি অর পার্টিকেল। তো বলছে আমরা যে স্টারগুলো নিয়ে কাজ করছি, আমাদের সব থেকে যে ক্লোজেস্ট স্টার সান, সেই রয়েছে প্রায় 4.3 লাইট ইয়ার্স দূরে, অর্থাৎ যেটা 3 × 10⁷ সোলার ডায়ামিটারের সমান। সেই ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং রেডিয়েশন ফ্লাক্স যেটা আমাদের এই সারাউন্ডিং এর জন্য আসতে পারে, সেটা কি হচ্ছে, সেটা 10⁻15 টাইমস ডিমিনিশড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তাদের কোনো এফেক্ট ওই তারাটার ওপর পড়ছে না। ইন দ্যাট সেন্স ইট ইজ কল্ড আইসোলেটেড। অর্থাৎ স্টার তো আমাদের ক্লোজেস্ট, এর পরে যারা আরো দূরে বসে রয়েছে তাদের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কিংবা রেডিয়েশন তারা আরো অনেক অনেক বেশি ফেন্টার। দ্যাটস ওয়াই দে আর সাপোজ টু বি আইসোলেটেড ফ্রম দ্য এন্টায়ার সিস্টেম। বোঝা গেল? বোঝা গেল? এই পয়েন্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি। নেক্সট পড়ো। Uniform initial composition. Fate of a star solely determined by its initial mass m. Validity. Stars are born in interstellar clouds and their chemical abundance are similar to interstellar medium, 70% hydrogen, 25 to 30% helium, and traces of heavier elements, CNO, least affected by stellar evolution. দ্যাট মিনস আমার যে ইউনিফর্ম ইনিশিয়াল কম্পোজিশন, ইউনিফর্ম মানে যেটা চেঞ্জ করবে না, যেটা সব জায়গায় সেম। ইনিশিয়াল কম্পোজিশন মানে যখন স্টার্টটা শুরু করেছিল ওর জীবন, তখন ওর কি কম্পোজিশন ছিল। সো বলছে আমরা যে স্টেলার এভলিউশনের মধ্যে দিয়ে যে ইকুয়েশন অফ মোশন মানে ইকুয়েশন অফ স্টেট এস্টাবলিশ করব, সেক্ষেত্রে ওর যে মাস, ইনিশিয়াল মাস, তার ভূমিকাটা অনেক বেশি। এবং দেখা যাচ্ছে যে স্টারটা যখন তৈরি হয়েছিল তখন ও যেই কম্পোজিশন নিয়ে এসেছিল, স্টেলার এভলিউশন হওয়ার পরেও সেটা খুব একটা বেশি চেঞ্জ করবে না। অর্থাৎ এই যে ইনিশিয়াল মাস এম, এটা সাপোজ আমাদের যেন ধরে রাখতে হবে এটা থ্রু আউট দ্য স্টেলার এভলিউশন ইট উইল রিমেন কনস্ট্যান্ট। তারপর একটা বড় স্ফেরিক্যাল সিমেট্রি। Spherical symmetry. Rotation and magnetic fields can cause departures. Validity. Ratio of gravitational binding energy to these energies very large. আচ্ছা, ভ্যালিডিটা পরে বোঝাচ্ছি। স্ফেরিক্যাল সিমেট্রি বলতে তোমরা কি বোঝো? যখন তোমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সিমেট্রি পড়তে, অ্যাজিওমোথাল সিমেট্রি বলে একটা সিমেট্রি পড়তে, মানে ফাই এর রেসপেক্টে সিস্টেমটা, ফাই নয়, জেড অ্যাক্সিসের রেসপেক্টে সিস্টেমটা বেসিক্যালি সিমেট্রিক থাকতো। ওই ফাই রোটেশনটা ইনভেরিয়েন্ট। তার মানে বলছে যে যদি তুমি অন্য কোনো অ্যাঙ্গেলে ওটাকে রোটেট করাও কিংবা কোনো ম্যাগনেটিক ফিল্ড স্টারটার উপরে কাজ করতে শুরু করে, তাহলে কিন্তু ওর যে স্ট্রাকচার বা ওর যে এভলিউশন হচ্ছে, যে চেঞ্জেস গুলো হচ্ছে, সেগুলোর ওপর একটা এফেক্ট করবে, সেগুলোর ওপর একটা এফেক্ট করবে। তো বলছে রেশিও অফ গ্র্যাভিটেশনাল বাইন্ডিং এনার্জি টু দিস এনার্জি ইজ ভেরি লার্জ। আমি যে গ্র্যাভিটেশনাল বাইন্ডিং এনার্জি মানে কি, যেটা ইটসেলফ স্টারটা নিজের থাকে, আগের দিন বলছিলাম স্টারের নিজস্ব গ্র্যাভিটেশনাল পুল দিয়েও নিজেকে আটকে রেখেছে, সেই বাইন্ডিং এনার্জির সঙ্গে তুমি যদি এই এনার্জিগুলোর কম্প্যারিজন করো যেগুলো কিনা এক্সটার্নাল, যেগুলো অন্যান্য ফিল্ড বা অন্যান্য ইনফ্লুয়েন্সের জন্য আসছে, তাদের রেশিওটা করলে দেখা যাচ্ছে খুবই বেশি। অর্থাৎ ওর নিজেকে নিজে ধরে রাখতে চাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেক বেশি। কেবলমাত্র ওই রোটেশন বা ম্যাগনেটিক ফিল্ডস এই ধরনের খুব হাই ইনফ্লুয়েন্স বলো বা হাই পারটারবেশন বলো, তারা ওর এই সিমেট্রি বা ওর এই স্ট্রাকচারটাতে একটা চেঞ্জ আনার জন্য দায়ী হতে পারে। ঠিক আছে? তাহলে স্ফেরিক্যাল সিমেট্রিটা ধরে রাখতে হবে। এবং সব থেকে বড় কথা, তুমি যখন স্টারটা নিয়ে স্টাডি করবে, তুমি ওটাকে একটা স্ফিয়ার হিসেবেই কল্পনা করবে, কারণ আমরা সব ক্যালকুলেশন এই 4/3 পাই আর কিউব ধরেই করবো। ঠিক আছে?
নেক্সট পয়েন্টটা পড়ো। স্ট্যাটিক। Static, convection but no large scale variability. Solar wind small validity breaks down for pulsating stars. এটা তো তোমার স্ট্যাটিক, সব ক্ষেত্রে সব তারা স্ট্যাটিক হবে না, কিছু ক্ষেত্রে স্ট্যাটিক হবে। যারা স্ট্যাটিক তাদের ক্ষেত্রে এই মডেলটা কি বলবো মানে অ্যাপ্লিকেবল হবে, যারা স্ট্যাটিক হবে না তাদের ক্ষেত্রে এটা হবে না। তাই জন্য বলেছে যে ভ্যালিড সবসময় ভ্যালিড নাও হতে পারে। আগের গুলো যেমন সবসময় ভ্যালিড হচ্ছিল, স্ট্যাটিক কথাটা কিন্তু সব ক্ষেত্রে ভ্যালিড নাও হতে পারে। নেক্সট, নিউটনিয়ান গ্র্যাভিটি। Newtonian gravity validity. Sun escape velocity of sun 600 kilometers per second, which is very less than c, breaks down for neutron stars. আচ্ছা, এটা তো কিছু বলার নেই। আমরা এখানে যে গ্র্যাভিটি নিয়ে কাজ করব সেটা নিউটনিয়ান গ্র্যাভিটি ধরেই কাজটা করব। মানে আমরা যে গ্র্যাভিটিটাকে অ্যাজ আ ফোর্স ধরছিলাম সেই কনসেপ্টেই এখানে ভ্যালিড থাকবে। যেটা তোমার ফিল্ড থিওরিতে চেঞ্জ হয়ে যায় সেই কনসেপ্টটা এখানে নেওয়া হচ্ছে না, এটাই বোঝানো হলো। আচ্ছা, এখানে লালে যে লাইনটা রয়েছে, ডেনসিটি ইনসাইড দ্য স্টার্স ইজ আ মোনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন অফ রেডিয়াল ডিস্টেন্স, এটার পাশে স্টার করো। এটা তোমরা একটা সময় মানে এটা প্রুফ হবে, এই প্রুফটা থাকবে। এই লেকচারটাও হবে না, এর পরের লেকচারটা যখন আসবে ওই শেষে গিয়ে ডেনসিটি যে একটা মোনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন অফ রেডিয়াল ডিস্টেন্স সেটা আমরা প্রুফ করব। এখানেও থাকতে পারে, আমি দেখিনি এটা কত দূর আছে। সো এটাকে মার্ক করে রাখো, যদি এখানে না থাকে তো এটা আমি করিয়ে দেবো, এটাকে মার্ক করো। আচ্ছা, এরপরে আসছে ইকুয়েশন অফ স্টেলার স্ট্রাকচার, conservation of mass. For a spherically symmetric star, the mass interior to some radius r is, যেরকম ভাবে আমরা মাস বের করি, কিভাবে বার করি আমরা, ডেনসিটি ইনটু ভলিউম করে। সো এটা যদি একটা স্ফেরিক্যাল সিস্টেম আমরা কনসিডার করি যার আর ডিস্টেন্সে আমি বারবার ওর মাসটা বার করছি, সো মাস ইজ এ ফাংশন অফ ডিস্টেন্স আর, দেন it will be integration 0 to r 4 pi r square rho r dr। এই 4 pi r square dr টা হচ্ছে ভলিউম এলিমেন্ট, আর rho r is the কি বলে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট ডেনসিটি। তাহলে সেখান থেকে তুমি দেখো ডিএমডিআর ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার রো আর লেখা যায় ডিফারেন্সিয়াল ফর্মটা। এই অবধি বুঝতে কোনো প্রবলেম নেই। Radius of a star can change by orders of magnitudes during the course of its evaluation, whereas its mass m star remains fixed. Special variable r, mass m, enclosed within a sphere of radius r, Lagrangian coordinates dr dm। এতটা এই অবধি বুঝতে পেরেছো ডিফারেন্সিয়াল ফর্ম অবধি? ডিফারেন্সিয়াল ফর্মটা ডিএমডিআর কিভাবে এলো? হ্যাঁ দিদি। এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। দিদি এবার এই ল্যাগ্রাঞ্জিয়ান কোঅর্ডিনেটসে দেখো জিনিসটাকে জাস্ট উল্টে দিয়েছে, সেটা বুঝতে কোনো প্রবলেম নেই, বাট কেন উল্টালো সেটার কজটাও এখানে বলছে। যখন ও এভালুয়েট করছে তখন ওর রেডিয়াসে চেঞ্জ হতে পারে, বাট একটা কথা তুমি অ্যাজাম্পশনেই পড়ে এসছো, ও যে ইনিশিয়াল মাসটা নিয়ে এসছে এভালুয়েশন তাকে কোনোভাবে এফেক্ট করতে পারে না। অর্থাৎ ডিএমডিআর মিনস দ্য চেঞ্জ ইন মাস উইথ রেসপেক্ট টু আর ডিস্টেন্স, সেটা কিন্তু এভালুয়েশন বলছে না, বলছে ওর মাসটা ফিক্স থাকবে কিন্তু তার রেসপেক্টে রেডিয়াস বা তার ডিস্টেন্সটা চেঞ্জ হতে পারে, তাই সেটাকে ল্যাগ্রাঞ্জিয়ান কোঅর্ডিনেটসে উল্টে নেওয়া হয়েছে। বোঝা গেল রিজনটা কি? এটা আরেকবার বলো, কি বললে? বললাম ডিফারেন্সিয়াল ফর্মটা পেয়েছো ডিএমডিআর ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার রো আর, এই অবধি ঠিক ছিল। ল্যাগ্রাঞ্জিয়ান কোঅর্ডিনেট বলে সেটাকে উল্টে নেওয়া হয়েছে, দেখো ডিআর ডিএম ইকুয়াল টু 1/4 পাই আর স্কয়ার রো আর। এটা কেন করলো সেই কজটাই ওপরে লেখা। কি, আমি যখন অ্যাজাম্পশন পড়ছিলাম স্টেলার এভলিউশনের, সেখানে একটা কথা ছিল, ও ইনিশিয়ালি যে মাসটা নিয়ে স্টারটা জন্মেছে সেটাকে এভালুয়েশন কিছু এফেক্ট করতে পারে না। That means throughout the process of evaluation, the initial mass or the mass of the star that remains fixed. So how you can define some quantity DMDR where mass is changing with the spatial coordinate? তোমাকে কি করতে হবে, ডিএমডিআরটা সম্ভব নয়, এভালুয়েশনের থিওরি তাই বলছে। সো আমি ধরে নিলাম মাস ফিক্সড কিন্তু তার রেসপেক্টে দ্য ডিস্টেন্স ইজ চেঞ্জিং, therefore I have transformed the differential form into the Lagrangian coordinates, that is dr dm. So now you are finding or you are seeing the change in the spatial coordinates বা spatial variable r with respect to the mass। উল্টে নেওয়ার কারণটা বোঝা গেছে? হ্যাঁ উল্টে নেওয়ার বুঝতে পেরেছো? হুম হুম
আচ্ছা, এরপরে চলে এসো কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টামের ক্ষেত্রে কি হয়, আমাদের এখানে সিঙ্গেল আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ডিপিডিআর ইকুয়াল টু মাইনাস জিএম আর স্কোয়ার বাই আর স্কোয়ার রো আর, এটা কিভাবে এসছে কেউ বলতে পারবে? ডিপিডিআর কোথা থেকে আসছে? পি পি কি এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখলে হয়তো বুঝতে পারবে। এটা তো ওই প্রেসার ডিফারেন্সটা নিয়ে করেছে মনে হয়। হ্যাঁ, তো আমাকে বলো ডিপিডিআর ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর স্কোয়ার রো আর, এটা কি পাচ্ছ কিনা এটুকু আমাকে বলো। এটা তো আসবে তো, GMM বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এফ। হ্যাঁ আসবে তো এটা। করো খাতায়, আসবে তো বললে হবে না, করো। কারণ ক্লিয়ার না থাকলে বুঝতে পারবে না কোথা থেকে এটা চলে এলো, কারণ এই ইকুয়েশন গুলো লাগবে। মানে আমি করিয়ে দিই, খাতা বের করো একটু। হ্যাঁ দিদি এই, করলাম। হ্যাঁ বলো কি করলে। একটা স্ফেরিক্যাল শেল ধরলাম, হুম ডিআর লেন্থের, ডিআর রেডিয়াসের। তো হুম ইনসাইডের স্ফিয়ারটা ডিপি ধরলাম, মানে ইনসাইডে যে প্রেসার ডিপি ধরলাম, আর আউটসাইডে পি প্লাস ডিপি, মানে পি প্লাস ডিপি আর ডিপি। তো ডিফারেন্সটা হুম মানে প্রেসার ডিফারেন্সটা ডিপি হচ্ছে। তো হুম এবার যদি ওই স্ফেরিক্যাল যে শেলটা আছে ওটার রেডিয়াস যদি ডিএ হয়, মানে এরিয়া যদি ডিএ হয়, তাহলে ফোর্স হবে ডিপি ডিএ। হুম এবার তার আগে একটা মাইনাস সাইন বসবে, কারণ ইনওয়ার্ড আর আউটওয়ার্ড, যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্সটা ইনসাইডে কাজ করছে আর রেডিয়েশন হুম প্রেসারটা বাইরে কাজ করছে, ওই জন্য মাইনাস ডিপিডি ইকুয়ালস টু জিএমএম বাই আর স্কোয়ার। এবার ওই যে শেলটা ধরলাম, ওই শেলের ডেন্সিটি রো ধরলাম, মানে পুরো এন্টায়ার স্টারের মানে রো আর ডেন্সিটি ধরলাম। তো ওখানে মাস হবে হচ্ছে, তাহলে ওই শেলটার মাস হবে রো আর ডিভি, তাই তো, রো আর ডিভি হবে। হুম কিন্তু এই এবার পরপর জিএমএম, প্রসিডিওর গুলো একটু হাতে, তুমি খাতায় কি করলে? তাহলে ওটাকে হ্যাঁ এবার হ্যাঁ আমি হ্যাঁ এখানে করলাম অ্যাড করে দেবো। করলাম তাহলে তুমি একটু করলাম। পাঠাও গ্রুপে, একটু আচ্ছা আচ্ছা ছবিটা আচ্ছা পাঠাও, আচ্ছা আচ্ছা, ফোনটা অ্যাড নিয়ে করে এসেছি দিই। দাঁড়াও। হুম হুম। হুম হুম। বাকিরা অভিরূপ আর অদিতি, এটা কি বোঝা গেছে? আমি লিখিয়ে দেবো নইলে, বলো ফ্র্যাঙ্কলি বলো, চুপ করে থাকার কিছু হয়নি। অদিতি হ্যাঁ করছি। আর অভিরূপ করছো? আচ্ছা করো, যদি না হয় then আমি বলবো। এইটা কিন্তু হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের মেন ইকুয়েশন, যেটা তোমাদের অ্যাজ আ প্রুফ আসতে পারে, এবং এই ইকুয়েশনটার সিগনিফিকেন্সটাও খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা ইয়েও দিয়ে রাখছি তোমাদের, এইটা একটু দেখবে। দেখো তো গেল, হ্যাঁ বলো। পাঠালাম। হুম ঠিক আছে, এটারই একটা গুছিয়ে একটু লেখা রয়েছে, ঠিক আছে? যদি নাও থাকে তো এটা, এই ইকুয়েশনটাকে মার্ক করে দেখো, পাশে লেখা রয়েছে হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলে, সেটার পাশে একটু লিখে নাও ইন ইন দ্য স্টেট অফ হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, একটু লিখে নাও, কারণ আসতে পারে এইভাবে কোয়েশ্চেন, এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড মাস বা ডেন্সিটি ইন হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অ্যান্ড গিভ ইট সিগনিফিকেন্স, এরকম কোয়েশ্চেন দিতে পারে। সো একটু লিখে নাও যে ইন দ্য স্টেট অফ হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম
in the state of hydrostatic equilibrium, the gravitational and the pressure forces, pressure forces mane ki the force due to the pressure gradient. The gravitational and the pressure forces exactly balance each other, In the state of hydrostatic equilibrium, the gravitational and the pressure forces exactly balance each other. Here the negative sign implies that, the pressure decreases outward. खूब important point. Here the negative sign implies that the pressure decreases outward and the pressure decreases outward and the pressure gradient vanishes at the center. কি বললাম? In the state of hydrostatic equilibrium, the gravitational force and the pressure force balance each other, are in balance with each other. The negative sign implies that the pressure decreases outward and the pressure gradient vanishes at its center. লেখা হলে বলবেন। প্রত্যেকের হয়েছে? হ্যাঁ দিদি। আচ্ছা, এখানে দেখো তিনটে পয়েন্ট রয়েছে নোটে। ফার্স্ট ইজ দ্য স্টার্স নিড নট টু বি ইন হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এরকম হতেই পারে এই হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটা ভ্যালিড হচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে দুটো ফোর্স দুজনকে ব্যালেন্স করলো না। স্টার্স এক্সপ্যান্ড অ্যান্ড কন্ট্রাক্ট ওভার দেয়ার লাইফ টাইম অ্যান্ড সামটাইমস আন্ডারগো পালসেশন। মানে সবসময় তো স্টার স্ট্যাটিক হয়ে বসে থাকবে এমন নাও হতে পারে, তার শেপটা অ্যাজ ইট ইজ থাকেও না, কন্ট্রাকশন কিংবা এক্সপ্যানশন এই সব কিছুই হতে পারে। এবং লাস্টলি, in these cases the pressures may not be equal to the force of gravity and then the shell will undergo an acceleration। এবং যখন এই প্রেসার আর ফোর্স দুজনে কোনোভাবে দুজনকে ব্যালেন্স করছে না, অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম is not at all maintained, then it will undergo an acceleration, অর্থাৎ সেটা আর স্ট্যাটিক থাকবে না। এখানে ওগুলোই রয়েছে। এখানে দুটো অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্ক দুটো ট্রাই করো। আচ্ছা, ডিনামিক টাইম স্কেলে আসার আগে একটু বলে নেওয়া দরকার, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, খাতায় একটু হেডিং দাও, দ্য ক্যারেক্টারিস্টিক টাইম স্কেলস অফ স্টেলার এভলিউশন। এটা দেওয়া হয়নি। দ্য ক্যারেক্টারিস্টিক টাইম স্কেলস অফ স্টেলার এভলিউশন, দ্য ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল অফ স্টেলার এভলিউশন। লিখলে? হ্যাঁ দিদি। বাকি দুজন কোথায়? লিখছে না? হ্যাঁ লিখেছি। আচ্ছা লেখো। The evolution of star is described by
The evolution of star is described by three nonlinear partial differential equations. Three nonlinear partial differential equations দিয়ে একটা 3 লাইনের জায়গা ছেড়ে রাখো। Three nonlinear partial differential equations বলে 3 লাইন জায়গা ছেড়ে নিচে লেখো which are time dependent. Which are time dependent and dealing with a different type of change. And dealing with a different type of change. During each change or the process, it has each change of the process, it has its own characteristic time scale tau. It has its own characteristic time scale tau. Has its own characteristic time scale tau, which is defined as the ratio of the quantity that is changed by the process, which is defined as the ratio of the quantity that is changed by the process and the rate of change of this quantity, which is defined as the ratio of the quantity that is changed by the process and the rate of change of the quantity. Therefore, tau equal to phi by phi dot. Process, কি লিখেছো আরেকবার পড়ো? Process and the rate of change of this quantity. That is tau equal to phi by phi dot. এটা বোঝাতে কি চাইলাম, যখন এভালুয়েশন অফ স্টার আমরা পড়ছি সেখানে আমরা কতগুলো ইকুয়েশনের সঙ্গে পরিচিত হব। এখনো অবধি হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের একটা ইকুয়েশন দেখেছো, বাট সেখান থেকে তোমরা এর পরে হয়তো করবে, তাই 3টে লাইন ছেড়ে রেখেছি, পরের সিএতে রয়েছে, পরের পিডিএফ এ রয়েছে। আমরা 3টে স্টেট অফ ইকুয়েশন আমরা পাবো, ইকুয়েশন অফ স্টেট আমরা পাবো। সেই যে 3টে ইকুয়েশন অফ স্টেট, সেগুলো কি বোঝাচ্ছে? এক একটা চেঞ্জ বোঝাচ্ছে। সো টাইম স্কেল, ক্যারেক্টারিস্টিক্স টাইম স্কেল হচ্ছে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা প্রেসার হতে পারে, ডেনসিটি হতে পারে, হোয়াটএভার, যেটা কিনা ওই 3টে ইকুয়েশনের মধ্যে রয়েছে, তার চেঞ্জ ডিভাইডেড বাই দ্য রেট অফ চেঞ্জ। ফাই ডট মানে রেট অফ চেঞ্জ, অর্থাৎ টাইমের সাথে কতটা চেঞ্জ হলো সেটা, আর উপরের ফাই মানে কতটা চেঞ্জ হলো সেটা। তাদের যে রেশিওটা, সেটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল। বুঝতে পারলে? So the characteristic time scale is defined as the ratio of the quantity that is changed, যেটা চেঞ্জ হয়েছে, by the process and the rate of change of this quantity. যে কোয়ান্টিটিটা চেঞ্জ হয়েছে সেটা এবং তার রেট অফ চেঞ্জ যেটা, দ্যাট ইজ ফাই ডট, তাদের রেশিও হচ্ছে ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল। তার মধ্যেই একটা হচ্ছে ডিনামিক্স টাইম স্কেল। কি এখানে যে দিয়েছে ডিনামিক টাইম স্কেলটা, সো ডিনামিক টাইম স্কেল, ডাইনামিক টাইম স্কেলটা হচ্ছে তার একটা এক্সাম্পল। সো তার পরের প্যারাগ্রাফ করে লেখো, if we consider
তোমাদের শুধু ডিনামিক টাইম স্কেলটাই রয়েছে, এটা নেই। If we consider এরকম আরো টাইম স্কেল রয়েছে, নিউক্লিয়ার টাইম স্কেল হয়, থার্মাল টাইম স্কেল হয়। সো তার একটা এক্সাম্পল হচ্ছে ডিনামিক্যাল টাইম স্কেল, এবং এখান দিয়ে প্রশ্ন আসে। If we consider the change in structure, the change in structure of a spherically symmetric star, if we consider the change in the structure of a spherically symmetric star as a change in its characteristic dimension, as a change in its characteristic dimension, that is the radius capital R. If we consider the change in the structure of a spherically symmetric star as a change in its characteristic dimension, that is the radius capital R, then phi equal to capital R. As a change in its characteristic dimension, as a change in its characteristic dimension, that is radius of the star capital R. Therefore phi equal to capital R. তোমরা এই ডেরিভেশনটা না দেখবে না, যেটা এখানে রয়েছে স্লাইডে। আমি বলে দিলাম তোমাদের যেটা খাতায় করাচ্ছি সেটাই দেখবে, এইটা দেখবে না। বিটা দিয়ে যে প্রুফটা, ওটা দেখবে না, ভুল আছে একটু। বিটা করতে গেল, বিটা হ্যাঁ, বিটাটা করতে গেল, বিটা রিলেটিভিস্টিক কেস নিয়ে এসেছে, কিন্তু এখানে এটা ঠিকঠাক করা নেই, ফ্যাক্টরটা ভুল আছে, উপরে 2 হবে বিটা না, নিচে 2 বিটা হবে। মানে ভি বাই সি বলছে এখানে। হ্যাঁ, ভি বাই সি, ওইটাই, ওই বিটাই, যেটা 1 নিয়ে নিয়েছে। এইটা দেখবেই না, এই মানে এই ফর্মুলাটাই দেখবে না, যেটা ডিরাইভ করছো এখন, এটা তো ডিরাইভ হবে করে, যে টাও ডাইনামিকটা আসবে সেটাই দেখবে। আচ্ছা, ফাই ইকুয়াল টু তার মানে আর, আর ফাই ডট মানে কি, আর ডট মানে তার ভেলোসিটি। টাও কিভাবে ডিফাইন করলে, ফাই বাই ফাই ডট, তাহলে ফাই এখানে কোনটা, আর, আর ফাই ডট মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস, তার মানে কি আর ডট। বোঝা যাচ্ছে? ফাইটা এখানে যে আর, সেটা কি বুঝতে পারলে? আচ্ছা, যদি phi equal to r লিখে থাকো, নেক্সট লেখো, as the gravity is the binding force of a star, as the gravity is a binding force of a star, so the characteristic velocity in the gravitational field is, so the characteristic velocity in the gravitational field is its escape velocity, its escape velocity. So the characteristic velocity, binding force of a star, so the characteristic velocity in the gravitational field is its escape velocity. So the characteristic velocity in a gravitational field is its escape velocity, that is phi dot equal to, that is phi dot equal to root 2 gm by r, gm r সবাই ক্যাপিটালে। তাহলে ফাই বলে দিয়েছি, ফাই ডট বলে দিয়েছি, টাও ডাইনামিক বের করে বলো।
ইকুয়েশন বললাম। হ্যাঁ, ভি এসকেপের ফর্মুলা কি? রুট জিএম 2 GM/r না? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ক্যাপিটাল আর, তাহলে এটা পেয়ে গেলে তুমি ফাই ডট, আর ফাই ছিল ক্যাপিটাল আর। এবার টাও ডাইনামিকটা বের করো। এলে বলবে। এবং যদি টাও ডাইনামিক এসে যায় তারপরে যেটা করবে, এই সানের ক্ষেত্রে টাও ডাইনামিকটা 37 মিনিট এটা ক্যালকুলেট করবে, কারণ অনেক সময় কোয়েশ্চেনটা এভাবে দেয় ক্যালকুলেট দ্য ফ্রি ফল টাইম অফ সান, তখন তোমার এটা বার করতে হবে। এই যে পাশে লেখা রয়েছে ফ্রি ফল টাইম স্কেল, এটার মানেই হচ্ছে ডাইনামিক্যাল টাইম স্কেল। সো টাও ডাইনামিকটা কত হচ্ছে বলো? r⁻3/2/2gm, মানে √2gm। √2 GM, ঠিক আছে। এবার সানেরটা বের করে দেখো 37 মিনিট আসছে কিনা। সানের মাস আর রেডিয়াস এখন আমাকে জিজ্ঞেস করবে? সেটা প্রথম যখন অ্যাস্ট্রোনমি শিখেছো সেখানেই রয়েছে। 1 সোলার মাস মানে কত কেজি? 10⁻30। 30। আর 1 সোলার রেডিয়াস কত হয়? 7×8 মিটার। বলে দিল তো সুশোভন, এবার করো। এই ভ্যালুগুলো বলেছিলাম না মুখস্থ করতে হবে। আঠেরো মিনিট এলো কেন? 18 মিনিট এসছে। কত এসছে? 18 মিনিট, মানে ওই 19 মিনিট আর কি। 19 মিনিট। দেখি, এইখানে তো এই ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেট করা রয়েছে এই ডিনামিক্যাল। উপরে 2 আসার কথা, নিচে 2 এসছে। উপরে তো ছিল 2 1। আসবে না, বললাম তো এই ফর্মুলাটা ভুল আছে, নিচেই 2 আসবে। না, ফ্রি ফল টাইমে তো উপরে 2 আসে। ফ্রি ফল টাইমে তো উপরে 2 আসে, হ্যাঁ। ওরা অ্যাকচুয়ালি এখানে একটা এইটার একটা ভুল হয়ে গেছে, যেটা সেটা হচ্ছে এটা ডাইনামিক টাইম স্কেলটা নয়, এটা ফ্রি ফল টাইম স্কেলটাকেই বার করেছে ফর্মুলা দিয়ে। তুমি ডাইনামিক টাইম স্কেলটা কত এসছে বলো? ওই তো বললাম, r⁻3/2/√2gm। না, সানের জন্য ভ্যালুটা কত? 18.89 মিনিট, মানে হাফ চলে এসছে প্রায়। শুধু আসবে, 2টা উপরে নিচে আছে। হ্যাঁ, টি ডাইনামিকটা ঠিকই এসছে। ফ্রি ফলটা এটা আসবে, ফ্রি ফলের ফর্মুলাটা ওইটা। পিডিএফটার পাশে লিখে নিও, এটা ফ্রি ফলের ফর্মুলা, এটা ডাইনামিক্যাল টাইম স্কেলের ফর্মুলাটা নয়। ডাইনামিক্যাল টাইম স্কেল যেটা বার করলে সেইটা। তাহলে ফ্রি কি ফলটা 18 কিছুই মিনিটই হবে? হ্যাঁ, 18 মিনিটই হবে তাহলে। হ্যাঁ, এটা 18 মিনিটই হবে, কিন্তু ফ্রি ফল যেটা টাইম স্কেল সেটা 37 মিনিট আসবে। ওই ফর্মুলাটা যেটা রয়েছে 1/β 2r³ / gm⁻², ওইটা দিয়ে করলে ইয়ে আসবে, কি বলে,
যেটা এসছে 37 মিনিটটা আসবে। না না, তুমি এটা তো একটা টাইম স্কেল ডিফাইন করলে, এটা কোনো চেঞ্জ আসার ব্যাপার নেই। টাইম স্কেল একটা ডিফাইন করলে যেটা কিনা তোমার ওই কোয়ান্টিটিটা যেটা তুমি চেঞ্জ মাপছো সেইটা ডিভাইডেড বাই তার রেট অফ চেঞ্জ। এবার সেটা থেকে ওই ওটা কি কতটা হারে চেঞ্জ হচ্ছে সেটা তুমি বার করতে পারলে। ডিনামিক্যাল চেঞ্জ মানে সেটাই যে ওই রেডিয়াসটা কতটা তাড়াতাড়ি চেঞ্জ করে যাচ্ছে। কারণ ক্যারেক্টারিস্টিক টাইম স্কেলের ডেফিনেশন কি লিখিয়েছি বলো, ডিনামিক্যাল টাইম স্কেলের আগেই লিখেছো, পড়ো। Partial differential equations. তার মানে তুমি যখন পার্টিকুলারলি এক একটা ফিজিক্যাল কোয়ান্টিটির চেঞ্জ মাপছো তার এক একটা কোয়ান্টিটির জন্য তুমি আলাদা আলাদা টাইম স্কেল ডিফাইন করে দিলে। অর্থাৎ তুমি এই টাইম স্কেল ডিফাইন করার কারণটা কি, একটা রেডিয়াস যেই হারে চেঞ্জ করবে ওর ভলিউম দিয়ে সেই একই হারে চেঞ্জ করবে না, সেই জিনিসটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল আনা। আর ডাইনামিক্যাল টাইম স্কেলের ডেফিনেশনটা কি পড়লে, কোনো একটা কোয়ান্টিটির মানে ক্যারেক্টারিস্টিক টাইম স্কেলেরই ডেফিনেশন ওটা, কোনো একটা কোয়ান্টিটি যেটা চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই তার রেট অফ চেঞ্জ। সেখান থেকে ডাইনামিক্যাল টাইম স্কেল যখন তুমি একটা রেডিয়াসের চেঞ্জ মাপছো শুধু একটা স্টারের, সেক্ষেত্রে সেটা কিরকম হবে সেটা তুমি বার করলে। আই টি ডাইনামিক্যাল ফর স্টারের ফর্মুলাটা ওটা এসছে, বোঝা গেল? হুম। এবার বলো, আর ফ্রি ফলের কনসেপ্টে এটা না, আমি ফ্রি ফলের ছবিটা পাঠাচ্ছি, ওই ডেরিভেশনটা এটা নয়, উপরে যেটা রয়েছে ওটা মানে ওইটা ওর ডেরিভেশন হবে, কিন্তু ওখানে ক্লিয়ারলি করা নেই। পাঠাচ্ছি বাবা। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই দুটো বাউন্ডারি কন্ডিশন দিয়ে সলভ করতে হবে, তাহলেই চলে আসবে। এটা করবে তো, করে দেখবে আসছে কিনা। পেয়েছো? এইটা সলভ করে দেখে দেখবে যে টি এফ এফ টা কি আসছে। আচ্ছা, যদি এটা হয়ে থাকে, অদিতি বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, অ্যাকুরেসি অফ দ্য অ্যাজাম্পশন অফ স্ফেরিক্যাল সিমেট্রি, এই ডায়নামিক্যাল টাইম স্কেল দিয়ে এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। তুমি জিজ্ঞেস করছিলে কোনো কিছু চেঞ্জ করছে কিনা সেটা দেখবো না, আমি যেটা বললাম যে এক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা আলাদা আলাদা রেটে চেঞ্জ হচ্ছে সেটাকে একটা সিগনিফাই করে। আর এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। প্রথমটা দেখো, ওর যে আমরা স্ফেরিক্যাল সিমেট্রি ধরে নিয়েছিলাম সেই স্ফেরিক্যাল সিমেট্রিটা বজায় থাকবে কিনা সেটা আমাদেরকে প্রুফ করতে সাহায্য করবে এই টি ডায়নামিক্যাল। কিভাবে প্রুফ করবে, আমরা জানি কোনো কিছু যদি স্ফেরিক্যাল সিমেট্রিতে থাকতে অর্থাৎ নিজের শেপ ধরে রাখতে হয়, তাহলে ওর যে নিজস্ব গ্র্যাভিটেশনাল পুল সেটাকে অনেক বেশি হতে হবে কম্পারেবল টু দ্য কি বলে সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেই ক্ষেত্রে এম ওমেগা স্কোয়ার আর শুড বি মাচ লেস দ্যান দ্য গ্র্যাভিটেশনাল পুল দ্যাট ইজ জিএমএম বাই আর স্কোয়ার। সেখান থেকে ওমেগা স্কোয়ার পাচ্ছ জিএম বাই আর কিউব, এবং জিএম বাই আর কিউবটাকে তোমরা এখানে দেখো ওরা ওই ডিনামিক্যাল টাইম স্কেলটাকে যেহেতু এই ফর্মুলাটা ইউজ করেছিল, তাই সেখান থেকে দেখতে এটা এরকম এসছে যে 2/TD স্কোয়ার। তোমরা একটু করো এই ওমেগা দিয়ে তোমাদের যে টি ডাইনামিক্যালটা সেটা দিয়ে কিরকম দেখতে আসছে আমাকে বলো। কন্ডিশনটা এটাই যে সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্সটাও গ্র্যাভিটেশনাল পুলের তুলনায় খুবই কম হবে। এবার সেখান থেকে ওমেগা আর টি ডাইনামিক্যালের একটা রিলেশন নিয়ে এসো।
আসছে কিনা বলো, কি আসছে ওমেগা আর টিডি রিলেশনটা? 1/√2 omega. তার মানে ওমেগা স্কোয়ার মাচ মাচ লেস দেন 1/TD স্কোয়ার, এরকম কিছু আসছে তো? 1/TD স্কোয়ারের থেকে ওমেগা স্কোয়ারটা ছোট আসছে কিনা বলো। পাঠাও দেখি কি করেছো আমাকে একটু ছবি। পাঠাও। যাচ্ছে। গেল। হুম, হ্যাঁ ঠিকই তো এসছে। এই যে 1/টাও ডাইনামিকের স্কোয়ারের থেকে ছোট এসছে। নিচের টু আর উপরের টুটাকে আমি বলছি, যেহেতু তোমাদের তো দুটো আলাদা, মানে এদের 2/TD স্কোয়ার এসছে বিকজ ওদের টিডি ডেফিনেশনটা √2 দিয়েছিল, তোমাদের 1/2 দিয়ে রয়েছে, তাই নিচে টুটা এসছে। সো সেখান থেকে যেটা ওরা কনক্লুশন টানবে সেটা দেখো কি করেছে, ওমেগা ইকুয়াল টু 2π টাইম পিরিয়ড। তাহলে সেটাই যদি হয়, দ্যাট মিনস দ্য টাইম পিরিয়ডের স্কোয়ার দ্যাট ইজ মাচ মাচ গ্রেটার দ্যান টিডি স্কোয়ার। এবং সূর্যের ক্ষেত্রে টাইম পিরিয়ড হচ্ছে 1 মান্থ, whereas টিডি এসছে তোমাদের কত, ওই কত মিনিট এসেছিল সেটাকে যদি অ্যাপ্রক্সিমেট করো কিছু সেকেন্ডসে আসবে। তার মানে এই পি আর টিডি এরা দুজনে কিন্তু এই পি স্কোয়ার মাচ মাচ গ্রেটার দ্যান টিডি স্কোয়ারকে হোল্ড করছে। সুতরাং যেহেতু এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল, তার মানে এই যে আমরা অ্যাজাম্পশনটা ধরে নিয়েছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের কম্প্যারিজনে অনেক কম। সুতরাং স্ফেরিক্যালি সিমেট্রিক ধরে নেওয়াটা থ্রু আউট দ্য এভালুয়েশন, সেটা কোনো চেঞ্জ নেই, সেটা ঠিক, সেটা প্রমাণ হচ্ছে। বোঝা গেল যে কি হয়েছে, কি করেছে কম্প্যারিজনটা? অভিরূপ, বোঝাও তো কি বললাম। হুম, মানে ওটা 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 হচ্ছে নিচে আছে, তো ওই জন্য ওর ভ্যালুটা অনেকটা কম হচ্ছে। নিচে আছে না, তোমার এই ইকুয়েশনটা থেকে টাইম পিরিয়ড আর ডাইনামিক্যাল টাইম স্কেলের একটা রিলেশন এলো। তোমাকে দেখতে হবে এই রিলেশনটা সত্যিকারের হোল্ড করে কি না। নাও সানের জন্য তুমি জানো টাইম পিরিয়ড নিয়ার অ্যাবাউট 1 মান্থ, আর ডাইনামিক্যাল টাইম স্কেলটা তুমি বার করেছো 18 মিনিট, সেটাকে নিয়ে এলে কিছু সেকেন্ডসে আসবে আনসার। এবার এই পি আর টিডি এরা কি পি স্কোয়ার মাচ মাচ গ্রেটার দ্যান টিডি স্কোয়ারটা হোল্ড করছে? আনসার ইজ ইয়েস। As this condition is valid or is true, that means our assumption that is m omega square r much less than gmm by r square is also true. এবং তাই যদি হয়, সুতরাং আমরা যেটা ধরে নিয়েছিলাম যে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক স্টার থাকবে যার এই সিমেট্রি কোনোভাবে এভালুয়েশন দ্বারা এফেক্টেড হবে না, সেই কথাটাও প্রুফ হয়ে গেল। দ্যাট মিনস দ্য অ্যাজাম্পশন অফ স্ফেরিক্যাল সিমেট্রিক স্টার, সেইটা ট্রু বা সেটা ভ্যালিড, সেটাই প্রমাণ হলো উইথ দ্য কনসেপ্ট অফ ডিনামিক্যাল টাইম স্কেল। বোঝা গেছে এটা? তিনজনেই বুঝেছো? হ্যাঁ দিদি। হ্যাঁ। আচ্ছা, যদি এটা বুঝে যাবো তাহলে এর পরেরটা একটু বুঝে আমাকে বোঝাও যে কি হয়েছে। নিচের ক্যালকুলেশন দেখতে হবে না, ওগুলো ভ্যালু বসিয়ে বার করেছে, কি করেছে সেটা বুঝতে পারলে বলো তো।
অদিতি বোঝাবে। বুঝতে পারলে অদিতি? যদি বুঝে থাকো আমাকে বোঝাও। এখানে তো গ্র্যাভিটেশনাল এনার্জির সাথে ম্যাগনেটিক এনার্জিটা কম্প্যারিজন করে লেস দ্যান 1 করেছে, মানে এখান দিয়ে স্ফেরিক্যাল সিমেট্রিটা দেখাচ্ছে, মানে ম্যাগনেটিক এনার্জিও ইম্পর্টেন্ট স্ফেরিক্যাল সিমেট্রির জন্য। না, যেরকম আগেরটার ক্ষেত্রে সেন্ট্রিপেটাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে একটা এনেছিল, কম্প্যারিজন এনেছিল, এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল এনার্জি আর ম্যাগনেটিক এনার্জি কম্পেয়ার করে কি দেখিয়েছে? কি প্রুফ হলো তাহলে আলটিমেট? কি প্রুফ হলো বলো সুশোভন? ম্যাগনেটিক এনার্জির কন্ট্রিবিউশন তো অনেক কম। অনেক কম। আচ্ছা, সেটা কিভাবে প্রুফ হলো এখানে? ও তো ম্যাগনেটিক এনার্জির সাথে সেলফ এনার্জি রেশিও বার করেছে, মানে সেলফ এনার্জি রেশিও বার করেছে, সেটা 10⁻11, অনেক কম একের থেকে। এই এই যে প্রুফটা, এই প্রুফটাতে কি কোনোভাবে ডাইনামিক্যাল বা ক্যারেক্টারিস্টিক টাইম লেন্থের টাইম স্কেলের কোনো ইনফ্লুয়েন্স, কোনো কন্ট্রিবিউশন আছে? ডাইনামিক্যাল টাইম স্কেল আছে কোথাও? নেই তো। না, এত নেই তো। ভাবতে হচ্ছে কেন? ও নেই নেই আচ্ছা, জাস্ট নেই। ক্যালকুলেট করেছে, করে দুটো এনার্জিকে কম্পেয়ার করে দেখিয়েছে ম্যাগনেটিক ফিল্ডটা ওর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে অনেক ছোট হচ্ছে। সেটা দেখেই প্রুফ হয়েছে দ্যাট স্ফেরিক্যাল সিমেট্রি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এসেও ওর স্ফেরিক্যাল যে শেপ বা তাতে কোনো রকম কোনো এফেক্ট ফেলতে পারলো না। এইটুকুই। আচ্ছা, এরপরে অভিরূপ পড়ো, কনজারভেশন অফ এনার্জি থেকে রিড আউট করো। Consider a spherically symmetric star in which energy transport is radial and in which time variations are unimportant. LR is equal to rate of energy flow across sphere of radius r. LR plus dr, rate of energy flow across sphere of radius r plus dr. Because cell is thin, dv function of r equals to 4 pi r square dr, and dm function of r equals to 4 pi r square rho r dr. Define epsilon equals to energy released per unit mass per unit volume, watt per kg. Hence, energy released in the cell is written as 4 pi r square rho r dr epsilon. dl by dr equals to 4 pi r square rho r epsilon, or dl by dm equals to epsilon. আচ্ছা, এইখানে কি করা হয়েছে? একটা আর রেডিয়াসের স্ফিয়ার, তার বাইরে একটা আর প্লাস ডিআর রেডিয়াসের আর একটা স্ফিয়ার কনসিডার করেছে। সেখানে দুটো নতুন নতুন কোয়ান্টিটি, মানে দুটো কোয়ান্টিটি ডিফাইন করেছে। একটা এল অফ আর, which is the rate of flow of energy across the sphere of radius small r, আর একটা হচ্ছে এল অফ আর প্লাস ডিআর, যেটা হচ্ছে rate of energy flow across the sphere of radius r plus dr। এবার বলছে, যদি আমি ওই স্ফেরিক্যাল শেলটার
নিই যার থিকনেস হচ্ছে dr, তার ক্ষেত্রে ভলিউম এলিমেন্ট কি হবে 4πr² dr, এবং যদি সেই এলিমেন্টারি পার্টের মাসটা বার করো দ্যাট উইল বি dmr 4πr² ρr dr। এবার বলছি এপসাইলন হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা কি রিফাইন করছে, দ্য এনার্জি রিলিজ পার ইউনিট মাস পার ইউনিট ভলিউম। ভালো করে বোঝো, দ্য এনার্জি রিলিজ পার ইউনিট ভলিউম যদি হতো তাহলে ওটা এনার্জি ডেনসিটি হতো, তার সঙ্গে আরেকটা জিনিসও জুড়ে গেছে উইচ ইজ পার ইউনিট মাস। তাই জন্য দেখো এখানে 4πr² ρr dr, এই পুরো জিনিসটা দিয়ে তুমি যদি এপসাইলনকে গুণ করো তাহলেই তুমি কি পাবে টোটাল এনার্জি রিলিজ, এবং এই 4πr² ρr dr এপসাইলন সেটা ইকুয়াল টু কি হয়ে যাবে এল অফ আর। তাহলে দুদিকের ডিফারেন্সিয়েশন তুমি যদি নাও সেখান থেকে dl dr ইকুয়াল টু 4πr² ρr এপসাইলন। আর যদি এই এল কে শুধু এম এর রেসপেক্টে ডেরিভেটিভ করো সেক্ষেত্রে ইউ উইল গেট অনলি এপসাইলন, কারণ তুমি সেক্ষেত্রে 4πr² ρr পুরো জিনিসটাকে তুমি কনস্ট্যান্ট ভলিউম জাস্ট পার ইউনিট মাস বার করছো। এই দুটো জিনিস বোঝা গেছে এপসাইলনের ডেফিনিশন কি, dl dr ইকুয়াল টু এটা কেন, এবং dl dm ইকুয়াল টু এটা কেন। কে বললো আওয়াজ আসছে না তো বিরূপ? ও মাইকটা নিচে আছে। আচ্ছা এরপর পড়ো। Epsilon has three components. Epsilon n, the total energy created by nuclear reaction. Epsilon v, the energy input into neutrinos, and epsilon g, the energy produced or lost by gravitational expansion or contraction. dl by dm equals to epsilon n minus epsilon v plus epsilon g. Epsilon equals to epsilon নিউট্রিনো নিউ ওগুলো ভি না। epsilon n minus epsilon nu plus epsilon g. Epsilon equals to epsilon naught rho alpha t beta t to the power এটা beta. হচ্ছে এই এপসাইলনটা মেড, ওই এপসাইলন যে কোয়ান্টিটিটা তোমরা ডিফাইন করলে দ্যাট ইজ দ্য এনার্জি রিলিজড পার ইউনিট ভলিউম পার ইউনিট মাস, সেটা তার ডেনসিটি আর টেম্পারেচারের সঙ্গে ধরে নেওয়া হচ্ছে আলফা আর বিটা এই অর্ডারে কি বলে এই অর্ডারে ভ্যারি করবে। সো তোমার কাজ হবে এটা বাড়িতে করবে এই রো টু দি পাওয়ার আলফা টি টু দি পাওয়ার বিটা, এখান থেকে আলফা বিটার ভ্যালু বার করো, ডাইমেনশনাল অ্যানালিসিস করতে পারবে। এপসাইলনের ডাইমেনশন কি হবে, ইউনিট কি রয়েছে ওয়াট পার কেজি, তাহলে সেই ওয়াট পার কেজি থেকে তুমি ডাইমেনশন বার করতে পারবে এপসাইলনের, সেখান থেকে রো আর টি এর সঙ্গে ডাইমেনশনাল অ্যানালিসিস করে আলফা বিটা বার করতে পারবে। যদি পেয়ে যাও তাহলে এপসাইলন রো আর টি এর সঙ্গে কিভাবে ডিপেন্ড করছে সেটা জানতে পেরে যাবে। বোঝা গেছে কি করতে বললাম? বুঝতে পারলে হ্যাঁ নাকি ঢোকেনি মাথায়? কি বললাম সুশোভন, কি বললাম? হ্যাঁ দিদি বুঝেছি। কি বললাম রিপিট করে দাও, বোঝেনি মনে হচ্ছে ওরা। ওই এপসাইলনের সাথে ডেনসিটি আর টি টেম্পারেচারের যে রিলেশনটা ওটা বার করতে হবে ডাইমেনশন অ্যানালিসিস করে। আর এপসাইলনের ডাইমেনশনটা কোথা থেকে পাবে? ওই তো কি যেন ছিল না, ওই পার কেজি ওয়াট পার কেজি মনে হয়, হ্যাঁ ওয়াট পার কেজি। ওটা থেকে বের করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ এবার পড়ো অভিরূপ যেটা পড়ছিলে এনার্জি থেকে পড়ো। Energy in neutrinos is lost from the system while nuclear energy is always added to the system. Gravitational energy can be positive or negative. Implies heat lost or gained, pdv work done in the cell. তার মানে এই ব্লু এই অবধি তো এইটা আচ্ছা দিদি এখানে এপসাইলন নিউটা মাইনাস হলো কেন? এইখানে তো সেগুলোই লিখেছে, কি লিখেছে, এনার্জি ইন নিউট্রিনোস ইজ লস্ট ফ্রম দ্য সিস্টেম while the nuclear energy is always added to the system। যেহেতু তুমি অ্যাডেড এনার্জিকে পজিটিভ ধরছো দ্যাট ইজ এপসাইলন এন, তার জন্য যে এনার্জিটা নিউট্রিনোর জন্য লুজ করছে ও সেটাকে নেগেটিভ ধরলো, আর বললো এই যে এপসাইলন জি সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, ডিপেন্ড করছে যে তুমি হিট লুজ করছো না গেইন করছো বাই দ্য ওয়ার্ক ডান ইন দ্য শেল। তাই জন্য এরকম সাইন অ্যাসাম্পশনটা নেওয়া হয়েছে। আচ্ছা তাহলে তোমার হ্যাঁ বলো। না না কিছু না। অদিতি অভিরূপ কি হলো বোঝা গেছে? এপসাইলন এন এপসাইলন নিউ এপসাইলন জি এর গল্পটা কি?
হ্যাঁ আর যে হোমওয়ার্কটা দিলাম সেটা বুঝতে পেরেছো, এটাও রিপিট করলো। হুম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে তাহলে চলে আসো, এই অবধি তো কিছু এরকম বলার নেই। থার্মাল স্ট্রাকচার, এটা এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে দেওয়া নেই, পুরোটা পড়ো বলছি। The thermal structure of the star will depend on its method for transporting energy from its interior to its surface. In Lagrangian coordinate, temperature structure is dt by dm equals to minus gmt by 4 pi r square p into nabla. আর স্কোয়ার রয়েছে 4 pi r⁴ r to the power 4 p into nabla, where nabla equals to d ln t by d ln p. There are three methods for energy transport within a star: radiative absorption or emission, convection, conduction, collision in random thermal motion. Heat conduction is only important under degenerate conditions, that is in white dwarfs and neutron stars. However, in normal stars both radiation and convection can be important. আচ্ছা, এইগুলো থামো, আগে আমাকে বলো ডিটিডিআরটা কিভাবে আসছে, কেউ বলতে পারবে? রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন সলভ করতে হবে। রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন, সেটা তো এখনো আসেইনি, এই যে রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন ও তো অনেক বড়। অনেক বড়। রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন থেকে ডিটিডি, এক মিনিট, এখানে উপরটা কি ছিল, ডিটিডিএম ছিল না ডিএম ছিল? এম ছিল, ডিটি ডিএম, ডিএম ডিটি, ডিএম 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 ডিটি মানে ডিএমডি আর ডিটিডি আর রেশিও করেছে। কিন্তু তাহলে আগে তোমাকে রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশনটা, এটা থার্মাল স্ট্রাকচারটা আগে কেন দেওয়া রয়েছে বুঝতে পারছি না, এটা তো আসবে না। আচ্ছা, রেডিয়েটিভ ট্রান্সপোর্ট অফ এনার্জি, খাতা খোলো, এটা দেখে বুঝতে পারবে না। এক মিনিট দাঁড়াও। হ্যালো, একটু আস্তে করো, প্রচন্ড আওয়াজ আসছে। দেখো, রেডিয়েটিভ ট্রান্সফার অফ এনার্জি বা রেডিয়েটিভ ট্রান্সপোর্ট ইকুয়েশন, যেটাই হোক, রিডিং দাও। এই যে রেডিয়েটিভ ট্রান্সপোর্ট অফ এনার্জি, লিখেছো? হ্যাঁ দিদি। হ্যালো, আচ্ছা এবার লেখো, in case of radiation from star, in case of radiation from star, এই রোজল্যান্ড মিন অ্যাপ্রক্সিমেশন, এই জায়গাগুলো কিছু এখনো বলিনি, এগুলো এখানে এইভাবে দেওয়া কেন কে জানে। যেভাবে করাতো ওইভাবে ডিটিডিএমটা ডেরিভেশনটা করবে, এটা দেখতে হবে না, এই ফাইনাল এই ভ্যালুটাতেই পৌঁছবে, কিন্তু এই স্টেপটা দেখতে হবে না। দেখো, ফর দ্য রেডিয়েশন ইন আ স্টার we consider the energy transport of photons. For the radiation in star, we consider the energy transport of photons. For photons, v equal to c. ফোটনরা কি লাইটের স্পিডে চলে, তাহলে ওর ভেলোসিটি কি হবে, c হবে। For photons, v equal to c. এগ্রিড তো? ফোটনের ভেলোসিটি লাইটের ভেলোসিটি তো? হ্যাঁ Fine. And energy u equal to a t to the power 4. হয়েছে?
ইউ কত হয়? এ টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে সমান হয় তো রেডিয়েশনের ক্ষেত্রে ফোটনের। তোমরা সিগমা টি টু দি পাওয়ার 4 দিয়ে পড়ো, এ টি টু দি পাওয়ার 4 দিয়ে লেখানো হলো এখানে, কারণ সিগমা টি টু দি পাওয়ার 4 যেটা পড়ো ওটা এক্স্যাক্টলি এনার্জি হয় না, ওটা কি হয় বলো তো? সিগমা টি টু দি পাওয়ার 4 টা কি? ফ্লাক্স ডেন্সিটি। ফ্লাক্স ডেন্সিটি। যেহেতু এখানে এনার্জি, টোটাল এনার্জিটা বলা হলো, তাই ওটাকে সিগমা লেখা হলো না, এ টু দি পাওয়ার 4 লেখা হলো। So energy U equal to A T to the power 4. Therefore, the specific heat capacity at constant volume. Therefore, the specific heat capacity at constant volume, that is CV equal to du dt at constant V. The specific heat per unit volume but at constant volume, that is CV equal to du dt equal to 4AT cube. দেখো এই অবধি ক্লিয়ার কিনা, কিছু নতুন বলিনি। হয়েছে নাকি এই অবধি বোঝা হয়নি? হ্যাঁ দিদি বুঝলাম। আচ্ছা, the photon mean free path can be obtained from the photon mean free path can be obtained from the radiative transfer equation, which states that the mean free path, the photon mean free path can be obtained from the equation of radiative transfer, which states that can be obtained from the equation of radiative transfer, which states that মনে বলবে কতদূর লিখলে? The photon mean free path can be obtained from the equation of radiative transfer, which states that the intensity I nu of a radiation beam, is diminished over a length S by the intensity I nu of a radiation beam is diminished over a length S by of radiation beam is diminished over a length S by কি ছিল রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশনটা? ডিআই নিউ ডিএস ইকুয়াল টু কি ছিল? তো যে মাইনাস আই নিউ প্লাস জে নিউ বাই এ আলফা, আলফাটা ভাগ করার আগে আর কি, মানে আলফাটা, হ্যাঁ আলফা দিয়ে লেখো তাহলে। মানে জে নিউ মাইনাস আই নিউ ডিআই নিউ ডিএস ইকুয়াল টু মাইনাস আই নিউ আলফা নিউ প্লাস জে নিউ। জে নিউটা বাদ দাও, শুধু এখানে তুমি এ ধরছো, ওই অ্যাবজর্পশন টার্মটা বাদ দাও, তাহলে আই নিউ এর সঙ্গে কি থাকবে? আলফা নিউ থাকবে। আলফা নিউ থাকবে। আলফা নিউটা কি? কোএফিসিয়েন্টটা আলফা নিউ আই নিউ, ওটাকে একটু ভেঙে লিখতে হবে, লেখো ডিআই নিউ ডিএস ইকুয়াল টু মাইনাস কাপ্পা নিউ রো আই নিউ, এইভাবে লেখো মাইনাস কাপ্পা নিউ রো আই নিউ, where kappa nu is the mass absorption coefficient or opacity coefficient, where kappa nu is the mass absorption coefficient or the opacity coefficient,
at frequency nu. লেখা হলে বলবো। রোটা কোত্থেকে এলো? রোটা এলো ডেন্সিটি টার্মে আনার জন্য। আমরা যখন আলফা নিউ দিয়ে করেছিলাম, তোমার ইয়েটা বলো আমাকে, মিন ফ্রি পাথের ফর্মুলা কি এসেছিল আমাদের? 1/, n সিগমা। এই ওটা তো এর ক্ষেত্রে, আমরা ওপ্যাসিটি দিয়ে কি এসেছিল মিন ফ্রি পাথ? 1/n সিগমাটা তো ইন জেনারেল আমরা বলি, কিন্তু এল যেটা তোমার ইয়ে কি বলে মিন ফ্রি পাথ ইন টার্মস অফ ওপ্যাসিটি কি এসেছিল? 1/আলফা নিউ এসেছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1/আলফা নিউ। এবার ওই যে আলফা নিউটা, সেটাকে আমরা দুটো জিনিসের প্রোডাক্টে ভেঙে নিচ্ছি, একটা কাপ্পা নিউ ইন্টু রো। কারণ কি, আলফা নিউটাই ওপ্যাসিটি, তাই কাপ্পা নিউটাই এখানে ওপ্যাসিটি। কিন্তু আমি বারবার বলছি যে সবকিছুকে আমাকে ডেন্সিটি টার্মে নিয়ে যেতে হবে। তাই কি করা হয়েছে, এই ক্ষেত্রে আলফা নিউটাকে কাপ্পা নিউ রোতে ভেঙে নেওয়া হয়েছে। তার মানে আলফা নিউ আর কাপ্পা নিউ সামহাউ রিলেটেড, যেটা হচ্ছে আলফা নিউ ইকুয়াল টু কাপ্পা নিউ ইন্টু রো, এরকম একটা রিলেশন। সেখান থেকে ওই আলফা নিউ ওপ্যাসিটি পার ইউনিট ডেন্সিটি যেটা, সেটাই হচ্ছে কাপ্পা নিউ। বোঝা গেল? বুঝলে কি? তাহলে কাপ্পা নিউতে যেখানে লিখলাম সেখানে তো ডেনসিটি কথাটা লিখতে হয়। না, লিখছো তো, কি লিখেছো? কাপ্পা নিউ ইজ দ্য মাস absorption coefficient or opacity coefficient at a frequency nu. হুম। At frequency nu. Now the mean free path is defined as the mean free path is defined as L equal to 1/kappa rho. এবার একটু তোমরা ওই ওপ্যাসিটির যে পিডিএফটা দিয়েছিলাম সেটা খোলো তো, ওপ্যাসিটির পিডিএফটা খোলো একটু। যেখানে মিন ফ্রি পাথ রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন ছিল না, ওই পিডিএফটা একবার খোলো তো। কোন পিডিএফটা বলছি বুঝতে পারছো? সে প্রথম দিকে যেখানে রেডিয়েটিভ ট্রান্সফার পড়িয়েছিলাম, সেখানে রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন ছিল। হুম, হ্যাঁ, নিচের ঘরটা খুলে বসতে বলো, যাচ্ছি আমি। সাইকেলটা ভেতরেই থাকবে। ওটা লেখা হলে একটু ওই পিডিএফটা খোলো, যেটা প্রথম দিয়েছিলাম। ওখানে একটু আমাকে চেক করে বলো তো, রেডিয়েটিভ কন্ডাক্টিভিটি পড়িয়েছিলাম কিনা। নিশ্চয়ই পড়িয়েছিলাম। খুলেছো? সুশোভন, আমি দাঁড়াও 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 দাঁড়াও। ক্লাসরুমে থাকবো না। কন্ডাক্টিভিটি রেডিয়েটিভ কন্ডাক্টিভিটি বলে কিছু পড়িয়েছিলাম না তো, না না ছিল না। রেসিপ্রোকাল অফ অপাসিটি বলে বা কিছু। রেসিপ্রোকাল অফ অপাসিটি রেডিয়েশনটাই থাকবে না, রেডিয়েশন 1 যেটা।
emission efficient transport. না, সেরকম কিছু তো দেখছি না। দেখছি, আমিও দেখছি। এই যে 1/α নিউ scattering. ওটা মিস গেছে রে। Relative conductivity. ধরো কতটা লেখালাম বলো তো? লাস্ট কতটা লেখালাম? মিন ফ্রি পাথে কি লিখেছো? এল ইকুয়াল টু 1/kappa rho, এই অবধি লিখলে তো? মিন ফ্রি পাথ 1/kappa rho। আচ্ছা, এরপরে লেখো, ওটাকে একটা কোনো একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো। এরপরে লেখো the gradient in energy density, the gradient in energy density is, the gradient in energy density is associated with the, associated with the gradient of energy, the gradient of energy density is associated with the temperature gradient as ulto delta U equal to del U del T at constant V into ulto delta T. মানে গ্র্যাডের মতো, গ্র্যাড ইউ ইকুয়াল টু ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু গ্র্যাড টি। Therefore, grad u equal to CV grad t. So we can write F radiation. So we can write F radiation equal to F টা কিন্তু ফ্লাক্স এখানে, F radiation equal to minus K rad into grad T, minus K rad into grad T. কতটা লিখলে একবার পড়ো তো কেউ, অদিতি পড়ো তো। So we can write F rad equals to minus K rad grad T. Where K rad is, where K rad is called the radiative conductivity.
এই রেডিয়েটিভ কন্ডাক্টিভিটি থেকেই তোমাদের আমায় করাতে হবে। রেডিয়েটিভ কন্ডাক্টিভিটির এটা কোথাও পাচ্ছি না, সিগনিফিকেন্সটা দেখতে পাচ্ছি না। হ্যালো, এইটা এই অবধি রাখো, আমি করছি। রেডিয়েটিভ এই কন্ডাক্টিভিটির জায়গাটা থেকে তোমাদেরকে করাতে হবে, সেখান থেকে ডেরিভেশনটা আসবে। রেডিয়েটিভ কন্ডাক্টিভিটিটা কোথাও করাইনি, আমার নিজেরও মনে পড়ছে না যে কেন করাইনি রেডিয়েটিভ কন্ডাক্টিভিটি। রেডিয়েটিভ কন্ডাক্টিভিটি আর ওপাসিটির একটা রিলেশন আছে, সেই রিলেশন থেকে আগে তোমাকে ওই ওপাসিটি আর মিন ফ্রি পাথ থেকে রেডিয়েটিভ কন্ডাক্টিভিটিটা বার করতে হবে। সেই রেডিয়েটিভ কন্ডাক্টিভিটি পাওয়ার পর এফ র্যাড আসবে, সেই এফ র্যাডের সঙ্গে লিউমিনোসিটির একটা রিলেশন হয়, সেই লিউমিনোসিটি রিলেশনটাকে পুট করে সেখান থেকে টেম্পারেচার গ্রেডিয়েন্ট বার করতে হবে, এটা হচ্ছে প্রসেস। তো তার আগে তোমাদের ওই ওপাসিটি আর রেডিয়েটিভ কন্ডাক্টিভিটির ইকুয়েশনটা আমাকে এস্টাবলিশ করাতে হবে। সো তোমরা এই অবধি রাখো, এটা কমপ্লিট হলো না কিন্তু ডেরিভেশনটা জাস্ট শুরু হলো। এটাই করব, কি বলে, এই রেডিয়েটিভ কন্ডাক্টিভিটি থেকেই শুরু করব, ঠিক আছে? সানডে ক্লাস হবে তোমাদের, দুপুরবেলায় ক্লাস নেব, 2টো থেকেই নেব, নিয়ে এটাকে করিয়ে দেবো, ঠিক আছে? তার আগে অবধি যতটা হলো অতটা করে নাও। ওটা আমি রেডিয়েটিভ কন্ডাক্টিভিটিটা তোমাদের করাতে হবে, আমি ওখানে করাইনি, ভুলে গেছি, ওটা করিয়ে তারপরে এটা শুরু করতে হবে। সো তাহলে সানডে তোমাদের যখন 2টো থেকে ক্লাসটা, এই অভিরু তোমার এই সানডে কিছু নেই তো? ঠিক আছে, তাহলে এই সানডে 2টো থেকে যে ক্লাসটা হবে তাতে তোমাদের এটা আগে করিয়ে নেবো। এই স্টেলরের ইকুয়েশন গুলো আশা করি ওই দিন শেষ হয়ে যাবে, দেখা যাক